জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস নিয়ে বিতর্ক শেষ হয়নি। ইনফ্যাক্ট এই ঘটনাটা ঘটে যাওয়ার পর জামায়াত ইসলামী চেষ্টা করেছে এটাকে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এরকম একটা বক্তব্য সামনে আনতে, তারপর তারা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা পুনরুদ্ধার করেছেন। এই বিতর্কটা চললো, আমরা দেখেছি জামায়াতের আইটি টিম থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কীভাবে এটা হ্যাক হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে আসলে যেহেতু এত বিস্তারিত টেকনিক্যাল জ্ঞান আমার নেই, আমি তাদের বক্তব্য শুনেছি, পাল্টা যারা বলছে সেটাও দেখছি, কিন্তু প্রেজেন্টেশনটা সম্পর্কে বলে অত্যন্ত পুয়ার একটা প্রেজেন্টেশন তারা দিয়েছেন। অন্তত জিনিসটা সাধারণ মানুষের উদ্দেশ্য যদি হয়ে থাকে, সেটা প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড ভালো ছিল না, বক্তব্য ভালো ছিল না, মানুষকে ঠিকমতো বোঝাতে পেরেছেন বলে আমি মনে করি না। পরবর্তীতে আমি দেখেছি বিভিন্ন জন তাদের এই বক্তব্যের অসারতা কোথায় আছে সেটা প্রমাণের চেষ্টা করছেন, এবং আমি মনে করি মোটামুটি সাকসেসফুলি তারা দেখাতে পেরেছেন যে হ্যাক হওয়ার পক্ষে তারা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো সঠিক না। একই সাথে জামাতের আমিরের বক্তব্য আসলে খুবই সন্দেহ তৈরি করে, আমি সেই প্রসঙ্গেও আসবো। মজার ব্যাপার, তাদের এই প্রেজেন্টেশন নিয়ে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরাও সন্তুষ্ট ছিলেন না। এদের খুবই সিগনিফিক্যান্ট কয়েকজনকে এটা নিয়ে ক্ষোভ উষ্মা প্রকাশ করতে আমরা দেখেছি যে সেটা আসলে খুব কনভিন্সিং ছিল না, প্রেজেন্টেশনটা স্ট্যান্ডার্ড ভালো ছিল না, সব কিছুই তারা বলছেন। এখন যেটা দাঁড়ালো যে সমস্যাটা আসলে রিজলভড হয়নি। আমি আমার ব্যক্তিগত ধারণা সব দিক পড়ে টোড়ে সেটা হচ্ছে জামাতের আমিরের যে অ্যাকাউন্ট আছে সেটার কয়েকজন অ্যাডমিন আছে, কয়েকজন সেখানে স্ট্যাটাস দেন, কেউ একজন এরকম একটা স্ট্যাটাস দিয়ে ফেলেছিলেন। এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য চোখে পড়ার পর তারা এটা নিয়ে এই ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং এই ধরনের নাটক সাজিয়েছেন আমি মনে করি। কারণ খুব ফানি ব্যাপার হচ্ছে, যারা প্রেজেন্টেশন দিয়েছেন তারা বলছেন এটা এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেশন হ্যাক হয়েছে, পরবর্তীতে আবার দলের মুখপাত্র এসে জানাচ্ছেন না, ডিভাইস হ্যাক হয়েছিল, ডিভাইস থেকে এটাকে কন্ট্রোল করা হয়েছে। মানে উদ্ভট সব কথাবার্তা। যখন এই ধরনের কথাবার্তা আসে তখন সেই জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট। একবার আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট যারা রিকভার করেছেন বলে বলছেন, তারা বলছেন 8 ঘন্টার মধ্যে এটা হয়েছে। জামাত আমির আবার বক্তৃতায় 7 ঘন্টার কথা বলছেন, নানা কিসিমের বক্তব্য আছে। এমনকি বিএনপির পক্ষ থেকে যে ব্রিফিং করা হচ্ছে, মাহাদি আমিন মুখপাত্র যে ব্রিফিং করেছেন, সেখানে যেসব অভিযোগ করেছেন তিনি, সেগুলোর কোনো সুনির্দিষ্ট জবাব জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়নি। উচিত ছিল এই অভিযোগগুলোর সুনির্দিষ্ট জবাব দেওয়া, যেমন কেন নোটিফিকেশন করা হয়েছে যেটা হ্যাক হয়েছে 9 ঘন্টা পর, কেন তার চেয়ে বেশি সময় পরে গিয়ে জিডি করতে গেছেন গভীর রাতে বা ভোর রাতে গিয়ে, এই প্রশ্নগুলোরও যৌক্তিক জবাব আসলে প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য যেটা, জামায়াতের আমির অলমোস্ট চোখ বন্ধ করে এটার জন্য বিএনপিকে দায়ী করে দিয়েছেন। এখন কেউ বলবেন বিএনপিকে কি দায়ী করেছে, উনি তো দলের নাম নেননি। ইনফ্যাক্ট এই প্রচারণার এটা একটা বৈশিষ্ট্য, আমি এটাকে প্রশংসা করছি। দুই নেতাই, জনাব শফিকুর রহমান এবং তারেক রহমান তো বটেই, তারা কেউ কোনো দলের আসলেভাবে নাম না নিয়েই সমালোচনা করছেন, কিন্তু জনাব শফিক বিএনপিকে দায় দিয়ে দিচ্ছেন। আমার মুহূর্তেই মনে হলো বেশ খানিকটা ওসমান হাদি হত্যাকাণ্ডের চেষ্টার সময়কার কথা। গুলি করা হলো, মুহূর্তে জনাব মির্জা আব্বাসকে দায়ী করে নানান বক্তব্য এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে নিয়ে মাঠে নামা হয়ে গিয়েছিল। জাস্ট মনে হচ্ছিল তারা অপেক্ষা করছিল এরকম একটা কিছুর। ঠিক একইভাবে যখন বিএনপিকে দায়ী করা হয়, যেটার হ্যাকিংয়ের একটা যদি হয়ে মানে আমরা থিওরিটিক্যালি যদি ধরে নেই যে এটা হ্যাকিং হয়েছে, সেটার জন্য বিএনপি করিয়েছে, বিএনপি জড়িত, সেটা খুব উদ্ভট এবং হাস্যকর অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত। মনে রাখতে হবে, কেউ কেউ বলছেন যে বিএনপি এটাকে ইউজ করছে, বিএনপি ইউজ করবে তো। জামায়াতের আমির যখন এইরকম একটা স্টেটাস দেন, যেটি আমরা আগেও বলেছি, স্টেটাসের কন্টেন্ট নিয়ে আসলে ওনার কোনো ভিন্নতা নেই। উনি আল জাজিরাকে যা বলেছেন হুবহু একই কথা, শুধুমাত্র ওখানে প্রস্টিটিউট শব্দটা তিনি যোগ করেছেন নারীদের সম্পর্কে যারা বাইরে যায়, এর বাইরে ইট ওয়াজ অলমোস্ট দ্য সেম, একেবারে একই জিনিসই, খুব আলাদা কিছু না। সুতরাং এতে কিছু আসে যায় না, এবং এই শব্দটা যখন আছে, বিএনপি তার পলিটিক্যাল প্রয়োজনে এটা ব্যবহার করবে, খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করবে। এখন না জেনে তিনি এটা বিএনপি ঘটিয়েছে এই অভিযোগ করাটা তাদের মতো রাজনৈতিক দল, আমি প্রায় বলি জামায়াত ইসলামীকে সতর্ক হওয়া দরকার। জামায়াত ইসলামী আর সব দলের মতো না, মধ্যপন্থী দলের মতো না, যাদেরকে জামায়াত ইসলামী ট্রেডিশনালি অভিযোগ করেছেন। আমি কলেজে পড়েছি, সেখানে ছাত্র শিবির ছিল, আমি প্রায় বলি শিবিরকে খুব কাছ থেকে আমার দেখা আছে, তাদের চরিত্র সম্পর্কে জানা আছে। তারা প্রায় বলতেন ওগুলো মানবরচিত মতবাদের ভিত্তিতে তৈরি রাজনৈতিক দল, আর তারা আল্লাহর আইন এবং সৎলোকের শাসন। তো সৎলোকের শাসন যিনি ক্যাম্পেইন করেন, তার আমির কারো ব্যাপারে নিশ্চিত না হয়ে, প্রমাণ না পেয়ে অভিযোগ করা, এটা ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্কর অন্যায়। কিন্তু তিনি এটা করছেন নির্বাচনের মাঠে কিছু মাইলেজ পাওয়ার জন্য শুধুমাত্র। এটা খুবই হাস্যকর, খুবই উদ্ভট, এটা তার দিক থেকে অনুচিত। বরং এই অভিযোগ করার সময় এই রকম মনে হতেও পারে যে নাটকটা তৈরি করা হয়েছে অ্যাটাক করার জন্য, কুড বি, আমরা জানি না, নিশ্চিত নই। যাই হোক, এই স্ট্যাটাসের ব্যাপারটা নিয়ে মাঠে প্রচুর আলাপ আলোচনা চলছে। কেউ কেউ বলছেন ইভেন এটা
জামায়াতের দিক থেকে প্ল্যান্ডও হতে পারে টু সাম এক্সটেন্ট। এখন সরি বলে নিলাম, কারণ এটা নিয়ে তো ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং দেশের যে সেকুলাররা আছেন তারা ক্ষুব্ধ হবেন, যারা নারী অধিকারে বিশ্বাস করেন তারা ক্ষুব্ধ হবে। আমার দেশে নারী বিদ্বেষী একটা শ্রেণী আছে, তারা খুশি হয়েও যেতে পারেন, কেউ কেউ বলছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইরে যাওয়া নারী, যার মধ্যে আমাদের শুধুমাত্র মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র নারীরা এখন বাইরে যান, কাজ করেন, কায়িক পরিশ্রমের কাজ করেন, গার্মেন্টে কাজ করেন, তাদেরকেও এই শব্দ বলা হয়েছে। এটা যদি হয়ে থাকে তারা এটা জেনেছেন, এটা একটা বিভৎস ব্যাপার। যা সেই শব্দটা যদি নাও বলা হয়ে থাকে, কামলা টামলা বলে উনি তাচ্ছিল্য করেছেন, সেটার ভিডিও আমি গতদিনই আপনাদের আমার একটা ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। এই হচ্ছে তাদের মানসিকতা, তাদের অবস্থা। আমাদের জনগণ নিশ্চিতভাবেই সতর্ক থাকবে এই ব্যাপারগুলোতে। আমরা অনেকেই এদেশের জনগণদের, বিশেষ করে নারীদেরকেও আন্ডারমাইন করার চেষ্টা করি, তাচ্ছিল্য করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি। মোটেও নয়, দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণায় বিএনপি এবং জামায়াতের দুই প্রধান বক্তব্য দিচ্ছেন এবং পরস্পরের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করছেন। এটাকে নিয়ে কেউ কেউ বলছেন যে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন কিনা, এটা রাজনীতির জন্য ভালো হচ্ছে কিনা। আমি মনে করি দ্যাটস ফাইন, সোফার যেভাবে হচ্ছে, যতটুকু হয়েছে খুবই ভালো। রাজনীতিতে এইটুকু থাকতেই হবে, নির্বাচনী রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ইনফ্যাক্ট গতকাল একটা ইন্টারেস্টিং ডিবেটে দুজনই পার্টিসিপেট করেছেন, গতকাল বা তার আগের দিন। আমরা খেয়াল করেছি যারা তারেক রহমান গুপ্ত শব্দটা এখন ব্যবহার করছেন, একবার ফান করে, এখন আবার সিরিয়াসলিও বলছেন। উনি রাইটলি তার দলের একটা চ্যালেঞ্জ বা সংকট আইডেন্টিফাই করতে পেরেছেন এবং জামাতের আমি সেটাকে জবাবও দিয়েছেন। আগে দেখা যাক জনাব তারেক রহমান কি বলছেন। তিনি বলছেন একটা সমাবেশে, আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। অনেকে এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদের বলবেন গুপ্ততন্ত্র। কারণ আমরা গত 16 বছর দেখিনি, মানে তাদের দেখিনি, তারা ওদের সঙ্গে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গিয়েছিল। ক্লিয়ার ইন্ডিকেশন আওয়ামী লীগের সাথে মিলে মিশেছিল এবং অনেকে বিভ্রান্তি তৈরি করতে চাইবে। এবং আমাদের বলা বাহুল্য, গুপ্ত মানে হচ্ছে তারা প্রিটেন্ড করবে তারা বিএনপির বা বিএনপির শুভাকাঙ্ক্ষী। এইরকম জামাতের আমির জবাব দিয়েছেন। তিনি বলছেন, এই প্রশ্নটা সামনে এনে, এসব বাদ দিন, সমালোচনার আয়নায় নিজের চেহারা দেখুন। নিজেরাই যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, যারা মজলুমদেরকে বলে তারা নাকি গুপ্ত আর সুপ্ত, ভাই একটু নিজের দিকে তাকান সবাই, এটাই ভালো হবে। আয়নার নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নেই। খুবই ভুল তুলনা। মানে আমি বুঝতে পারি যে জামাতের আমির এই ব্যাপারে সঠিক জবাব দিতে পারছেন না। জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন, কোনো সন্দেহ নাই। তিনি খুব স্পষ্টভাবে বলছেন, নিজেরা যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, বা বিএনপির আরো কাউকে এই ধরনের আলাপ করছেন। ধরুন আমরা তারেক রহমানের কথা যদি বলি, বা বিএনপির আরেক নেতা কর্মীর কথা বলি, অনেকেই গা ঢাকা দিয়েছেন। দেশের ভেতরে যারা রাজনীতি করেছেন, প্রয়োজনে তারা লুকিয়ে থেকেছেন। এটা যুদ্ধের সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। জনাব তারেক রহমান দেশের বাইরে, তাকে চলে যেতে হয়েছিল, তাকে মৃত্যু পথযাত্রী করে এরকম ভাবে আহত করা হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। যার বাসক তিনি এখনো দেন, তিনি টাইমের সাথে সাক্ষাৎকারে সেটা বলেছিল, এখনো তার শীতে বেশি হলে সমস্যা হয়। সেই মানুষটা চলে গিয়েছিলেন, কিন্তু উনি দেশে আসতে পারেননি, মানে এক্সিস্টিং সিচুয়েশনে। কিন্তু গুপ্ত বলতে যাবো না উনি বা বিএনপির আর কোনো নেতা না। বিএনপির আরো কোনো নেতা দেশের বাইরে গিয়ে থাকতে পারেন, দেশের মধ্যে তারা কোনো না কোনোভাবে পালিয়ে বেড়াতে পারেন আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য। আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া মানে গুম হয়ে যাওয়া, আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া মানে জেলে চলে যাওয়া, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, টর্চার, কি না, সেগুলো থেকে বাঁচার জন্য, বেঁচে থেকে আন্দোলন করার জন্য অনেকেই এই কাজ করেছেন। বিশেষ করে 23 সালে যখন টানা আন্দোলন হচ্ছিল, 22 সালের শেষ থেকে শুরু করে 23 সাল পুরোটা, তখন অনেকেই নানান জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। এটা যুদ্ধের খুব কমন কৌশল। এটা গুপ্ত না, কারণ বিএনপির কেউ গিয়ে আওয়ামী লীগের ভেতরে কমিটিতে থেকে, আওয়ামী লীগের অংশ হয়ে, আওয়ামী লীগের কোনো সংগঠনের হয়ে আওয়ামী লীগ ভাব ধরে সার্ভাইভ করতে চায়নি। বরং আওয়ামী লীগের এটা একটা বিরাট ব্যর্থতা ছিল। তারা এই বল প্রয়োগ তো বটেই, লোভ সহ নানা কিছু করেও বিএনপির মানুষজনকে সেই জায়গায় নিতে যায়নি। সুতরাং গুপ্ত বলতে যে আলাপটা আছে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছিল, সেটা মূলত এটাকে মুনাফেকি বলে। বিএনপির কেউ মুনাফেকি করেনি। যুদ্ধের জন্য প্রয়োজনে লুকিয়ে থাকা, প্রয়োজনে কোথাও থাকা, এই জরুরি সময়, এগুলো ইসলামেরও ভেরি মাচ ট্র্যাডিশনের পার্ট। কিন্তু আমি আওয়ামী লীগ হয়ে নিজে সার্ভাইভ করছি, কিন্তু না, আমার যখন প্রয়োজন হলে এসে বলছি না আমি তো জামাত করি, আমি শিবির করি। শিবিরের নেতাদের সম্পর্কে আওয়ামী লীগের কমিটিতে থাকার অভিযোগ আছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে যে ছাত্রলীগরা, তাদের মধ্যে ছাত্র শিবির আছে বলে অভিযোগ আছে। এই কারণেই সম্ভবত অনেকে বলতে শুনছি জনাব শিশির মনির ওই কয়েকজনের পক্ষে দাঁড়িয়েছিলেন, কারণ তারা আদতে শিবির না হলে শিশির মনির আবরার হত্যাকারীদের পক্ষে থাকার কি যুক্তি দিতে পারেন?
আমরা এটাই বলতে চাইছি। গুপ্ত হওয়া মানে হলো মুনাফিকি। বিএনপি মুনাফিকি করেনি, বিএনপির অনেক দোষ আছে, বিএনপি নিখুঁত সংগঠন না, তার দলের লোকজনের অন্যায় আছে, কোনো কোনো ক্ষেত্রে জনগণের উপর অবিচার করার অভিযোগ আছে, আগে ছিল, 5 আগস্টের পরবর্তী সময় আছে, কিন্তু এই অভিযোগ বিএনপিকে করা যাবে না যে বিএনপি মুনাফিক ছিল। মুনাফিক শব্দটা, মুনাফিকি ইনফ্যাক্ট এক্সক্লুসিভলি এটা জামাতের চরিত্র। গুপ্ত বলতে জনাব তারেক রহমান রাইটলি সেটাকে বুঝিয়েছেন, এবং আমি আশা করি বিশেষ করে এই শব্দটা যদি এখন জেনজিরা প্রচুর ব্যবহার করছেন, জেনজিরা দেখছেন, তিনি তাদেরকেও কানেক্ট করতে পারছেন এবং জনগণের সামনে এদের চরিত্রটা প্রকাশ করতে পারছেন। আর দুজন পাল্টাপাল্টি যতটুকু বলছেন, এটাকে নিয়ে আমাদের সমস্যা করার কিছু নাই। একদল আরেক দলের সংকট সমস্যা কোথায় আছে সেটা বলবেন, রাজনীতি মানেই সেটা, নির্বাচনী রাজনীতি মানে সেটা। এবং এখন পর্যন্ত আমি প্রায় বলি, দুই নেতাই যথেষ্ট শালীনভাবেই পরস্পর সমালোচনা করছেন, খানিকটা আক্রমণ করছেন, এগুলো কোনোটাই কোনো সমস্যা নেই।